হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের প্রিজমের আলোর প্রতিসরণের ক্ষেত্রে ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ এই ফর্মুলাটি প্রমাণ করে দেখাবো। এখন আমাদের এই যে পাশে ছবিটা আঁকা রয়েছে ABC ত্রিভুজ, এই ABC ত্রিভুজ হলো প্রিজমের প্রধান ছেদ। AB আর AC হলো প্রতিসারক তল। প্রতিসারক তল, এই প্রতিসারক দুটো তলের উপরে দুটো লম্ব আমরা টেনেছি। MG একটা লম্ব AB প্রতিসারক তলের উপরে টেনেছি, আর AC প্রতিসারক তলের উপরে লম্ব টেনেছি NG। D বিন্দুতে PD আলোক রশ্মি এসে আপতিত হয়েছে AB প্রতিসারক তলের উপরে। এর ফলে I1 আপতন কোণ উৎপন্ন হয়েছে। এই আপতিত আলোক রশ্মি প্রিজমের ভিতরে ডিই পথে প্রতিসিত হয়েছে। এর ফলে R1 প্রতিসরণ কোণ উৎপন্ন হয়েছে প্রিজমের ভিতরে। আবার এই ডিই আলোক রশ্মি যখন প্রিজম থেকে বাইরে বাতাসে বেরিয়ে যাচ্ছে তখন আবার প্রতিসিত হচ্ছে। এই ইসি হলো সেই প্রতিসিত রশ্মি, এটাকে আমরা বলবো নির্গত রশ্মি। আর I2 যে কোণ উৎপন্ন হয়েছে সেটাকে আমরা বলবো এখানে নির্গমন কোণ। এখন দেখো এই ডেল্টা, ছবিতে যে ডেল্টা আঁকা রয়েছে, ডেল্টাটা হলো গিয়ে চ্যুতিকোণ। চ্যুতিকোণ কাকে বলে না, আলোক রশ্মি যে পথে যাচ্ছিল আর যে পথে গেল তাদের মধ্যে যে কোণটা সেটাই চ্যুতিকোণ। অর্থাৎ PDH এই পথ ধরে আলোকটা যেতে চাইছিল, কিন্তু প্রিজম কর্তৃক প্রতিসৃত হয়ে সেই আলোটা গেল কোন দিকে না FEQ এই পথ ধরে গেল। তাহলে এখানে আপতিত আলোক রশ্মির গতিপথ এবং প্রতিসৃত আলোক রশ্মির গতিপথের মধ্যে যে কোণ উৎপন্ন হলো সেটা হচ্ছে ডেল্টা, এটাই হলো চ্যুতিকোণ। এই চ্যুতিকোণটা কত হবে সেটা আমরা নির্ণয় করব। এখন আমাদের যে প্রিজম, এই প্রিজমের এ কোণটা হলো প্রিজমের কোণ। এবার দেখো এই যে DEF ত্রিভুজ, এই ত্রিভুজের DF সরলরেখাটাকে H পর্যন্ত বাড়ানো হয়েছে। তার ফলে EFH বহিঃকোণ উৎপন্ন হয়েছে। এই বহিঃকোণটারই নাম দিচ্ছি আমরা ডেল্টা। আমরা ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র জানি যে ত্রিভুজের বহিঃকোণ সমান বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সঙ্গে সমান। তাহলে আমরা DEF এই ত্রিভুজের ক্ষেত্রে লিখতে পারি বহিঃকোণ ডেল্টা সমান, এই যে বহিঃকোণ ডেল্টা, এই বহিঃকোণ ডেল্টা EDF প্লাস DEF। এই ডেল্টা সমানই হচ্ছে এই কোণটা প্লাস এই কোণটা। এই কোণটার নাম হচ্ছে EDF আর হচ্ছে DEF। তাহলে এই দুটো কোণের সমষ্টির সঙ্গে সমান, ডেল্টাটা সমান দুটো বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সঙ্গে সমান। এখন দেখো এই যে EDF কোণটা, আমাদের EDF এই কোণটা, এই কোণটা সমান আমরা লিখতে পারি এই সমগ্র কোণটা মাইনাস R1। আবার এই সমগ্র কোণটা দেখো I1 এর সঙ্গে সমান, কারণ এটা বিপরীত কোণ। এই I1 এর বিপরীত কোণ হচ্ছে GDH, এই সমগ্র কোণটা। তাহলে এই সমগ্র কোণটা কত I1। তাহলে I1 থেকে যদি আমরা R1 বাদ দিই তাহলেই আমরা এই অন্তস্থ কোণটা পাচ্ছি। তাহলে আমরা এই অন্তস্থ কোণের পরিবর্তে, এই EDF এর পরিবর্তে I1 মাইনাস R1 লিখতে পারি, I1 মাইনাস R1। ঠিক একইভাবে এখানে দেখো এই যে অন্তস্থ কোণ FED, এই অন্তস্থ কোণটা কত হবে না এই সমগ্র কোণটা মাইনাস এই ছোট কোণটা। এই সমগ্র কোণটা কত হবে না I2, কারণ এটা হচ্ছে গিয়ে বিপরীত কোণ। I2 এর বিপরীত কোণ হচ্ছে FEG।
আমরা জানি বিপরীত কোণ সমান হয়, তাহলে এই কোণটা হচ্ছে কি সমগ্র কোণটা হচ্ছে I2। তাহলে I2 থেকে যদি R2 বাদ দিই তাহলে এই অন্তস্থ কোণটা পাই। তাহলে আমরা এই অন্তস্থ কোণের জায়গাতে আমরা লিখতে পারি I2 মাইনাস R2। তাই লিখেছি DEF। এই যে DEF এই কোণের পরিবর্তে আমরা লিখছি I1 মাইনাস R2। I1 I2 এক জায়গায় করলাম, I1 প্লাস I2 হলো মাইনাস R1, আর মাইনাস R2 থেকে মাইনাস কমন নেওয়া হলো, এখানে পড়ে থাকলো R1 প্লাস R2। এখন দেখো এই যে চতুর্ভুজ ADGE, এই ছবিতে দেখো ADGE এই চতুর্ভুজটার ক্ষেত্রে আমরা জানি যে কোনো চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এই চতুর্ভুজের ক্ষেত্রে এই A কোণটা প্লাস ADG কোণটা প্লাস এই G কোণটা বা DGE কোণটা প্লাস AEG এই সমকোণটা, এই চারটে কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। A কোণ প্লাস ADG প্লাস DGE প্লাস AEG এই চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি। এবার দেখো এ কোণটা এ কোণই থাকলে এ কোণটা হচ্ছে গিয়ে প্রিজমের কোণ, আর ADG এই ADG কোণটা দেখো 90 ডিগ্রি, কারণ MG হলো গিয়ে AB এর উপরে লম্ব, তাহলে নিশ্চয়ই ADG কোণটা 90 ডিগ্রি হবে। তাই জন্য আমরা ADG কোণের জায়গাতে 90 ডিগ্রি বসিয়ে দিলাম। আর DGE কোণটা দেখো, এটা হচ্ছে একটা ত্রিভুজ, DGE ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই G কোণটা হবে 180 থেকে R1 R2 বিয়োগ, তাই জন্য আমরা লিখেছি G কোণের জায়গাতে 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2। আবার AEG দেখো AEG কোণটা এটা 90 ডিগ্রি হবে, কেননা GN হচ্ছে AC এর উপরে লম্ব, GN AC এর উপরে লম্ব, তাহলে লম্ব হলে পরে এই কোণটা কত হবে 90 ডিগ্রি, তাই জন্য AEG এর জায়গায় আমরা লিখলাম 90 ডিগ্রি। বা A মাইনাস R1 প্লাস R2 সমান 360 ডিগ্রি মাইনাস এই 90 ডিগ্রিটা ডান পক্ষে নিয়ে গেলাম, এই 90 ডিগ্রিটাকে ডান পক্ষে নিয়ে গেলাম, 180 ডিগ্রিটাকে সাইড চেঞ্জ করলাম, এটাকেও ডান দিকে নিয়ে গেলাম, তাহলে সবাই মাইনাস হয়ে ডান দিকে চলে এলো। তাহলে এখানে 360 ডিগ্রি থেকে 180 ডিগ্রি 90 ডিগ্রি বিয়োগ করলে 0 হচ্ছে, তাহলে এটা 0 হলো। তাহলে A কোণ মাইনাস R1 প্লাস R2 সমান 0। তাহলে A কোণটা সমান কত না R1 প্লাস R2। তাহলে আমরা লিখতে পারি যে এখান থেকে ডেল্টা সমান কি পেয়েছিলাম I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। তাহলে আমরা লিখি তাহলে ডেল্টা সমান হচ্ছে I1 প্লাস I2 মাইনাস A, কারণ আমরা এখনই পেলাম যে R1 প্লাস R2 সমান হচ্ছে A কোণ, তাহলে R1 প্লাস R2 এর জায়গায় আমরা A কোণটা বসিয়ে দিলাম। তাহলে আমাদের প্রমাণিত হলো যে চ্যুতি কোণ সমান আপতন কোণ প্লাস নির্গমন কোণ মাইনাস প্রিজমের কোণ, অর্থাৎ ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A। এখানে এটা কি না, এটা হলো প্রিজমের কোণ, এটাও লিখে দেবে এখানে, হ্যাঁ এখানে লেখা হয়নি, এখানে লিখে দেবে A কোণ হলো প্রিজমের কোণ, A সমান প্রিজমের কোণ। A সমান হলো গিয়ে প্রিজমের কোণ। এই ফর্মুলা দিয়ে ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A, এই ফর্মুলা দিয়ে তোমাদের ক্লাস 10-এ একটা অঙ্ক পড়ে, সেখানে তো হয়তো I1 I2 এর মান দিয়ে দিল, দিয়ে ডেল্টার মান বের করতে বললো, কিংবা ডেল্টার মান দিয়ে দিল, I1 I2 মান দিয়ে দিল, এর মান বের করতে বললো, অথবা এখানে যে চার প্রস্থ মান আছে তার মধ্যে যে কোনো তিন প্রস্থের মান দিয়ে দিল, এক প্রস্থের মান বার করতে বললো, এরকম ভাবে অঙ্ক পড়ে। কিংবা এই কোণটা না বলে দিয়ে বলতে পারে যে প্রিজমের
যে প্রধান ছেদ যে ত্রিভুজটা সেই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা এর জায়গায় কি লিখবো? এর জায়গায় 60° লিখবো। তাহলে এই এই ফর্মুলা থেকে যে অঙ্কগুলো পড়বে সেই অঙ্কগুলো আমরা সহজেই করতে পারবো। আর এই যে ফর্মুলাটা তৈরি হয়েছে ডেল্টা সমান i1 প্লাস i2 মাইনাস এ, এটা তোমরা ঠিক ভালো করে এই ছবি অনুযায়ী বুঝে বুঝে পড়বে। এবং পরীক্ষার সময় যে 3 মানের প্রশ্ন এখান থেকে পড়ে, একটা অঙ্ক পড়ে, কিংবা এই প্রমাণটা পড়ে, সেক্ষেত্রে প্রমাণটা যখন তোমরা করবে তখন পাশে এই ছবিটা এঁকে দেবে আর এই সংক্ষেপে উত্তরটা লিখবে। এই যেভাবে লেখা হয়েছে এরকম সংক্ষেপে লিখলেই হবে। কেননা বড়জোর 3 নম্বর কিংবা 2 নম্বর মানের প্রশ্ন এখান থেকে ক্লাস 10-এ পড়ে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই আমাদের ক্লাস শেষ হলো। পরে অন্য টপিক নিয়ে আলোচনা করা হবে।